আজকে মূলত হচ্ছে আমাদের সাথে একজন গেস্ট আছে যিনি 17তম নিবন্ধনধারী এবং আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবে। অবশ্যই তার যে নিবন্ধনের জার্নি বা প্রিপারেশন সেই বিষয়ে তো অবশ্যই বলবেই। আর আপনাদের নিবন্ধন বিষয়ক যে বিভিন্ন প্রশ্ন বা এই শেষ সময় কিভাবে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেরকম কিছু কথাবার্তা আপনাদেরকে উনি বলবেন। তো আপনারা সবাই একটু অবশ্যই রিলেভেন্ট যে টপিকস গুলো আছে আমাদের নিবন্ধন রিলেটেড বা এমন টপিকস না যেটা আসলে ওনার সাথে সামঞ্জস্যপূর্ণ না, যেমন ধরেন আমাদের কোর্সের কোনো বিষয় ওনাকে জিজ্ঞেস করলেন, সেটা তো যেহেতু উনি আমাদের 17তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন বাট এখন তো আসলে স্টুডেন্ট নাই, তো সেক্ষেত্রে উনি তো আর সেটা বলতে পারবে না। তো কাইন্ডলি হচ্ছে নিবন্ধনে কিভাবে ভালো করা যায় বা কি উনি কিভাবে ভালো করছে এই বা হাতের লেখা বা এই টপিক যেগুলো আছে এই বিষয়গুলোকে সবাই একটু প্রশ্ন করবেন। আর প্রথমেই আমি হচ্ছে সাগর পাল ভাইকে আপনার পরিচয়টা একটু দেওয়ার চেষ্টা করবো, যে আপনার নাম, কোথায় পড়াশোনা করছেন, এগুলো একটু বলবেন। আমি সাগর পাল, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরাতে, এবং আমি লেখাপড়া করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো আমি স্যারের 17তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে এনটিআরসি পরীক্ষা দিয়ে এনটিআরসি এর মাধ্যমে আমি আব্দুর রাজ্জাক কলেজ, শরীয়তপুর সদর জেলা, ওইখানে আর কি সুপারিশ প্রাপ্ত হয়েছে প্রাথমিক। আপনার আমার মার্ক কত ছিল? আমার মার্ক ছিল 68। 68 ছিল, তাই না? হ্যাঁ, 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 আর মেরিট ছিল মনে হয় 126তম। হ্যাঁ, 126তম। 126তম মেরিট ছিল। হুম, যাই হোক, তো 126তম। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি উত্তর কি বাংলায় করছেন নাকি ইংরেজিতে করছিলেন? হ্যাঁ, এটা আমি উত্তর বাংলায় করছিলাম। আচ্ছা, বাংলায় করছিলেন। এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রথম দিকে যাদের সবার ইন্টারভিউ নিছি সবাই ইংরেজিতে করছে, তো যার জন্য অনেকেই আর কি একটু হতাশ যে বাংলায় করলে মনে হয় ভালো করা যাবে না, এই জন্য একটা বিষয় যে ওনাকে ডাকা যে বাংলা যারা করতে চান তারা যে আসলে ভালো করা সম্ভব। তো যেহেতু মেরিটে প্রথম পঞ্চম পঞ্চম এরা সবাই ইংরেজিতে করছে, তো হ্যাঁ, ওনারা অনেকেই আমার পার্সোনালি মেসেজ করছিল যে আমরা তো ভাইয়া বাংলায় করবো, তাহলে মনে হয় মেরিটে প্রথম দিকে থাকতে পারবো না। তো এটার প্রমাণ যে উনি নিজেই তো বাংলায় করছে, আপনাদেরকে বলছে। তো আজকেই বাংলা বিষয়ক বিভিন্ন প্রশ্ন ওনাকে আপনারা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমি যে প্রশ্নটা ওনারা অনেকেই করে সেটা হচ্ছে যে আসলে এই যে বেশি মার্ক পাওয়ার পিছনে আসলে কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায় পরীক্ষাতে। যে আপনারা বাংলা কিংবা ইংলিশ লিখে, এটা নিয়ে হুম, দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, ভালো লিখতে পারলে নাম্বার পাওয়া যাবে মাস্ট। নাম্বার পাওয়া যাবে, রাইট। এটা 100% পাওয়া যাবে। এখন ভালো কিভাবে ভালো মার্ক পেতে পারেন এই বিষয়ে আপনাদের কিছু বলি, কারণ আমি কিছু কিছু ভুল করছি, সেই থেকে অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি। আহ সেক্ষেত্রে প্রথম আপনাদের যে কাজটা হবে, সেক্ষেত্রে আপনারা কোশ্চেন পেয়ে অবশ্যই কোশ্চেন সিলেক্ট করে নেবেন, যে আপনি কোন গ্রুপের কোন কোশ্চেনটা মানে অ্যান্সার করবেন, এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। আর তাড়াহুড়া তো মোটেই করা যাবে না, যেটা মেন ভুল ওইটা আমি বলে দিই। যেমন আমার যে আপনাকে তো বলছি স্যার, যে বাইনারি সার্চ 3 পড়ছিল, আমি লিখছিলাম বাইনারি সার্চ। হুম। ওই যে আপনার অ্যালগরিদমটা পড়ছিল আর কি, হ্যাঁ, যে হ্যাঁ। বাইনারি সার্চ 3 আমি পড়ছিল বাইনারি সার্চ 3, আমি লিখছিলাম বাইনারি সার্চ। বাইনারি সার্চ লিখেছেন। ওইটা কিন্তু অনেক সহজ কোশ্চেন ছিল, বাইনারি সার্চ 3 বাইনারি সার্চ থেকে অনেক সহজ। সহজ আর সুন্দর করে লেখাও আছে আমাদের ইয়াতে, হ্যাঁ, ঠিক লেখাও যায়, আছে? আমার সবচেয়ে ওই কোশ্চেনটাই ভালো হইতো, কিন্তু ওই যে আমার দেখার ভুলের কারণেই কিন্তু আমি হুম। সরাসরি কোশ্চেন থেকে শিখতে গেছি, আমি কিন্তু 1 নম্বরও পাই নাই। কিন্তু এইগুলো করা যাবে না। আপনি যে কোশ্চেনটা আপনারা সিলেক্ট করবেন, অবশ্যই অবশ্যই সুন্দর করে দেখে বুঝে তারপর অ্যান্সার করবেন। ওই সবাই একটা কথা বলি স্যার, সবাই ভাবে কি যে লাস্টে টাইম পাওয়া যায় না। হুম। আমার কিন্তু লিখে থেকে স্যার 25 মিনিট টাইম থেকে গেছিল, কিন্তু ওই কোশ্চেনটা কিন্তু মাথায় আমার আসেনি, আর আমি কিন্তু সেই ভুলই লিখে থেকে আসছিলাম। আচ্ছা। এই ভুলটা করা যাবে না। আর সব থেকে বড় কথা, আমি এবার পরীক্ষা দিয়ে, সবাই তো পরীক্ষা দিছে, আমি তো শুনছি যে হুম। কোশ্চেন যদি মনে করেন যে আপনি 50% যদি ওই কোশ্চেনের অ্যান্সার 50% মানে অ্যাকুরেটি থাকে, মানে সিমিলার থাকে, হুম। তারপরেও নাম্বার এবার খুব নাম্বার দিছে স্যারেরা, হুম। 50% যে অ্যাকুরেসি থাকে। হুম। সুতরাং আহ যে কোশ্চেনটা লিখতে হবে অবশ্যই অবশ্যই যেন সিমিলার, মানে ওই যে কোশ্চেনটি অ্যান্সার চাইছে সেটা থাকে। যদি ভুল মানে বাইরে কিছু লেখে, একে একটু ব্যাড ইফেক্ট করে, জন্য উল্টা কিছু লেখা হয় আর কি। রাইট। মানে এক কথায় আমরা বলতে গেলে যে টু দা পয়েন্টে হ্যাঁ, লিখতে টু হবে, দা যে পয়েন্ট কোশ্চেনে লিখতে যেটা হবে। চাইছে ওইটাই আর হ্যাঁ, কি। যেটা চাইতো ওইটাই। সেটা আমি এখন হাফ লিখতে পারি বা অর্ধেক লিখতে পারি বা ফুল লিখতে পারি, হ্যাঁ, সেটা বিষয় না, কিন্তু আমরা টু টু দা দা পয়েন্ট পয়েন্টে লিখতে হবে। লিখতে হবে। আমরা অনেকেই এইটা ভাবি না, রাইট। এটা আমার জন্য খুব ইফেক্ট করছে, যে আমরা ওই যে যা পারি না সেটা মানে অন্যটাই, মানে অন্য টপিক বা ওই বাংলায় বলতে গেলে হজগজ লিখে ফিরে আসি।
কিন্তু এগুলো করা যাবে হুম। না, এগুলো স্যারেরা আসলে ডিস্টার্ব ফিল করে। যেমন আপনি একটা চা খাওয়া দেখতে গেলে আপনি অবশ্যই ডিস্টার্ব ফিল করবেন যে ঠিক আছে আচ্ছা, পারে না, তো অযথা তো লেখার দরকার ছিল কি। হ্যাঁ সেক্ষেত্রে এটাই আসলে। আপনি এক লাইন জানলেও সেই এক লাইন আপনি আহ, যেটা রিলেটেড রিলেটেড অ্যান্সার এক লাইন লিখেন, তাও আপনি নাম্বার পাবেন, 100% নাম্বার পাবেন। আর ভালো নাম্বার পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেটা তো সবাই ভালো লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কেমনে কি বলবো, ভালো লিখলে তো ভালো নাম্বার পাওয়াই যাবে। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলেন, আপনার হাতের লেখা কি অনেক সুন্দর ছিল বা ভালো ছিল? না আমার হাতের লেখা খুব বেশি ভালো না, হাতের লেখা এখানে ফ্যাক্ট না, টোটালি ফ্যাক্ট না। আচ্ছা, আচ্ছা। না, এটা প্রশ্নটা অনেকেই করছে এর আগে, যে ভালো মানে হাতের লেখা অনেক ভালো স্যার থাকার তারপরে দরকার তো হয় কথা কিনা। আছে স্যার, ফ্যাক্ট না বললেও এখানে একটা কথা থেকে যায় যে সুন্দর হাতের লেখা সাইডে একটু দৃষ্টিতে আসে, আর কি হুম, একটু হুম। দৃষ্টিতে তো আসবেই, তারপরে এটা মানে খুব আগে বেশি ফ্যাক্ট না। দর্শনধারী তারপর গুণ বিচারী, এই যে আমাদের হ্যাঁ, একটা কথা আছে, এটা এটা হ্যাঁ, একটা বিয়ের বিষয়। এটা একটা কথা আর কি, তারপরেও অত বেশি ইফেক্ট করে না আর কি, হুম। কারণ এগুলো তো আমাদের তো এই সাবজেক্ট আসলে টেকনিক্যাল সাবজেক্ট, এখানে তো হাতের লেখা খুব ফ্যাক্ট না, সবই টেকনিক্যালি ফ্যাক্ট। আচ্ছা, আর আচ্ছা। আর আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষাতে আপনি কি পেন্সিল ইউজ করছিলেন ফিগার আঁকার জন্য, নাকি কলম দিয়ে না না, আঁকছেন? আমি কলম ইউজ করছিলাম, পেন্সিল কলম ইউজ ইউজ করি করছি, না, যারা কারণ এই যে আমি পয়েন্ট টু বি নোটেড, যারা পেন্সিল এবং কলমের দ্বিধাদ্বন্দ্বে ভুগেন আর কি, যে পেন্সিল দিয়ে আঁকবো কিনা, ওই যে ফ্লো চার্ট বা অ্যালগরিদম আসলে, তো সেক্ষেত্রে আপনারা কলম দিয়ে আঁকতে পারেন। ঠিক আছে, এটা আমি সবসময় বলি যে পেন্সিল ইউজ করা আসলে এত সময় নষ্ট করার টাইম না, নেই। আর সবচেয়ে বড় কথা, আমি যতটুকু মানে আমি যতটুকু ভার্সিটি আসতে পড়ে আসছি বা মানে সবাই বলে কি এই জিনিসগুলো পেন্সিল দিয়ে করতে না, এগুলো কলম দিয়ে করা উচিত সবসময়ের জন্য। হুম। যেগুলো আসলে যে অ্যালগোরিদম চলবে এগুলো কলম দিয়ে করা উচিত সবসময়ের জন্য, কলম দিয়ে আচ্ছা, বেটার। ঠিক আছে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছিল যে সি প্রোগ্রামের লজিক পার্ট ভুল হলে কি ফুল মার্ক কাটবে, নাকি কিছু কম মার্ক পাওয়া যাবে? এটা আসলে আপনার কি মনে হয়? না, যে এটা সি। আসলে সি প্রোগ্রামের, সেটা আমরা তো জানি, এটা অনেক আগে থেকে জানি, সি প্রোগ্রামের ক্ষেত্রে আপনার হুম, একটা লাইন বাই লাইন মার্ক করা হয়। সি প্রোগ্রামে আসলে একটা লাইন বাই লাইন বলতে একটা পার্ট বাই মার্ক হয়, যেমন আপনার প্রথমে বেসিক যে কোডটা থাকে ওই যে হ্যাশ ইনক্লুডিং, দেন হুম, হুম। তারপর মেইন, এখানে এখানে কিন্তু একটা মার্ক থাকে, কারণ সি আচ্ছা, প্রোগ্রামের প্রত্যেকটা বডির জন্য আলাদা আলাদা মার্ক থাকে। কারণ সি প্রোগ্রাম একটা লাইন ভুল হয়ে যে মার্ক একদম জিরো হবে, এখানে এতে কোনো কথাই নেই স্যার, জীবনেও জিরো হয় না আর কি, কারণ প্রত্যেকটা লাইনে সি প্রোগ্রামে মার্ক থাকে। কারণ আমি নিজের সাথে প্রোগ্রাম ভুল করছিলাম, আমার যদি এটা হতো তো কখনো আমার 68 মার্ক আসতো না, ওই আচ্ছা। আমি একটা আপনি কি লাইনে ভুল করছিলাম। আপনি কি 10টা সেটই প্রশ্নের আনসার করছিলেন? এটা একজন প্রশ্ন করছে। 10 সেটই আমি আনসার করতে আসলে পারছেন? আমি আসলে 10 সেট অ্যান্সার করছি, কিন্তু আমি সব 10 সেটই করছি যেটা বলা ঠিক আছে, কিন্তু ফুল অ্যান্সার করি না আমি আসলে, আজে বাজে লিখি নাই, আমি অ্যান্সার করছিলাম আপনার 80 মার্ক অ্যান্সার করছিলাম, তোমার সেখানে 68 হয়েছে। তো আমার কিছু কিছু প্রোগ্রামে একটু ভুল আছিল, যার কারণে মার্ক কমে গেছে। আচ্ছা, খাতা কারা চেক করে? একজন প্রশ্ন করছে, এটা কি আপনার জানা আছে আসলে কারা চেক করে? হ্যাঁ, আমি এটা যখন পরীক্ষা দিছিলাম 17তমতে, আমি অনেককে শুনছিলাম, তো তারা বলছিল যে এই খাতাগুলো নাকি ভার্সিটি টিচাররা চেক করে, আমি যতটুকু জানি, এটা আমি শিওর না। আচ্ছা, এটা এই বিষয়ে আমার একটা ইয়ে আছে। আমি দুজনের সাথে কথা বলছি, তারা বলছে হুম। সেটা হচ্ছে যে বিএফ শাহিন কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, তারপরে আচ্ছা। যে রাজুক উত্তরা মডেল কলেজ, এই যে আইসিটি প্রভাষক যারা, বিশেষ করে হুম, হুম, সহকারী অধ্যাপক লেভেলে যারা আছে, হুম, তারা হুম। এই খাতাগুলা চেক করে। ঠিক আছে, এবং এই যে একজন চেক করে সহকারী অধ্যাপক, সে আমি সে লিখছেও দেখছি যে তার যে নামের যে ডিগ্রি, সে লিখছে যে এক্সাম মানে খাতা চেকার, এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার খাতা সে চেক করে, সে নিজে লিখছে আর কি, আমি দেখছি। বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে যারা এইটা নিয়ে একটু কনফিউশন আছেন, আমার কাছে যতটুকু তথ্য আছে, মানে কি যেটাকে বলে, আমি যেহেতু মানে এরকম উড়ো খবর দিতে পছন্দ করি না, তো সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে এই যে কলেজগুলো আছে, বিশেষ করে স্বায়ত্তশাসিত কলেজ বা এই লেভেলের, হ্যাঁ, তারা হচ্ছে যারা ডিগ্রিধারী, দ্যাট মিনস হচ্ছে অনেক প্রভাষকই তো আছেন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে যারা কম্পিটিশনে ডিগ্রিধারী না, বাট যারা কম্পিটিশনে ডিগ্রিধারী এবং এইসব কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে অনেক, মোটামুটি 8-10 বছর চাকরি, 8-10 বছর নাহলে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারে না। তো তারা সেই লেভেলে এই খাতাগুলো দেখে, এটা আমার কাছে একটা ভ্যালিড সোর্স আছে, এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলছে যে হচ্ছে যেমন বইয়ে একটা বইয়ের নাম বলছে, সেই বইয়ে উপসংহার এবং ভূমিকা এইগুলাকে আপনি কি লিখছিলেন, বা উপসংহার ভূমিকা আমাদের কম্পিউটার সায়েন্সের এসব ইয়াতে লেখার দরকার আছে?
আমি বের হ্যালো? হয়ে গেছিলাম, আবার জয়েন করছি, আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, একজন বলছে যে হচ্ছে আমাদের যে একটা বইয়ে মানে স্পেসিফিক একটা বইয়ের নাম বলছে, সেই বইয়ে হচ্ছে ভূমিকা এবং উপসংহার এগুলো লেখা আছে এইসব প্রশ্নে আমাদের কম্পিটিশন। এটা কি আসলে লেখার দরকার আছে? না না না, এটা লেখার দরকার নেই, কোনো মোটেও দরকার নেই। এটা লিখলে আরো ব্যাড ইফেক্ট পড়বে, কারণ এটা বললাম না, এটা টেকনিক্যাল, এটা বাংলা বা সমাজ বিজ্ঞান না, এটা রাইট। একদম টেকনিক্যাল সাবজেক্ট, এখানে লিখলে কিন্তু আরো ব্যাড ইমপ্রেশন পড়বে। আচ্ছা, আর একজন হচ্ছে যে অ্যালগরিদমের কি সুডোকোড লেখা উচিত নাকি নরমাল যে ডেসক্রিপটিভ অফ ইংলিশ এটা লেখা উচিত? আপনি কি অ্যালগরিদমের শুধু, লিখছিলেন? অ্যালগরিদমের শুধু আমি শুধু কোড লিখছিলাম, অ্যালগরিদমের সুডোকোড শুধু দিয়ে কোড লিখছিলেন? লিখছিলাম। হ্যাঁ, আমি কিন্তু বইয়ে বা নোটে আমি লিখে দিছি যে অ্যালগরিদম বেস পেজে সুডোকোড দিয়ে লেখা। তবে হ্যাঁ সুডোকোড দিয়ে না লিখলেও যদি আপনি ডেসক্রিপটিভ লেখেন তাতেও হ্যাঁ, সমস্যা তাতেও নাই। হবে, তাতেও হবে। তাতেও হবে। হ্যাঁ। কিন্তু ওই যে আমি কথাটা বললাম না, ওই যে আপনার ভূমিকা উপসংহার লিখবে, এটা কিন্তু হুম। খুবই খুবই একটা সেন্সিটিভ বিষয়। আমি তো প্রথমে বলছি যে এখানে টু দা পয়েন্ট আনসার করতে হবে। আমি এক লাইন লেখেন, একটা কোশ্চেনের আনসার 2 লাইন হোক, ঠিক আছে 2 লাইন, আপনি মনে করতেছেন যে 5টা মার্ক, 5 মার্ক একটা কোন অ্যান্সার 2 লাইন, এই 2 লাইনে কি পাস পাওয়া যাবে? অবশ্যই পাস পাওয়া যাবে। ওই 2 লাইনে লিখবেন, 2 লাইনে পাস পাবেন, কিন্তু বেশি লিখতে যাবেন, ওই যে ভূমিকা উপসংহার বা এক্সেসটা এক্সেসটা লিখলেই কিন্তু সমস্যা। এগুলো লিখলেই সমস্যা, একদম টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। একজন প্রশ্ন করেছে উনি কি 452 কোডের? হ্যাঁ, উনি 452 কোডেরই ছিল। তাই তো আপনি হ্যাঁ 452 কোডেরই ছিল, 431 কোডের না। হ্যাঁ, ঠিক চারশো আছে। বাহান্ন করবেন। আচ্ছা, আর হচ্ছে আহ, যেহেতু উনি ইংলিশে আনসার করে নাই, একজন বলছিলেন যে ইংলিশে আনসার করার জন্য কোশ্চেন নাম্বার কিভাবে লিখতে হবে। সেটা অলরেডি আমাদের যে মাসুদ স্যার আছে, সে তো ইংরেজিতে আনসার করছে, সে কিন্তু অলরেডি আপনাদের প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিছে যে কিভাবে আনসার করবেন ইংলিশে ইয়ে করলে, প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিছে, আপনারা একটু ওইটা দেখবেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা ওনাকে বললাম না কারণ উনি তো বাংলা আনসার করছে সেজন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আসলে এগুলো স্যার ইংলিশে ক্যালকুলেটরের আচ্ছা, বিষয়টা যদি একটু আপনি বলতেন। কতদিন, আপনারা একটু চুপ করেন আগে, আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আপনি কতদিন ধরে মানে প্রিপারেশনটা নিছিলেন, মানে টাইম ডিউরেশন কত ছিল? আমার টাইম ডিউরেশন ছিল আপনার, সত্যি কথা বলতে, 1.5 মান্থ। এবং আমি এই 1.5 মান্থ আপনার প্রতিদিনই মিনিমাম 14 ঘন্টা বই পড়ছি, মিনিমাম 14 ঘন্টা। ওই, তাহলে আপনারা এটা একটু খেয়াল রাখেন যে আসলে এটা নির্ভর করবে এক একজনের উপরে, যে আপনি কতটুকু পড়তে পারতেছেন বা কিরকম পড়তেছেন। আচ্ছা, একজন সামিনা মেঘনা আপু প্রশ্ন করেছিলেন যে সায়েন্টিফিক ক্যালকুলেটর কি ব্যবহার করতে দেয়, বা আপনাদের রুমে হলে কি ক্যালকুলেটর নিতে দিছিল আপনাদের সময়? আসলে এটা আমি অ্যান্সার দিতে পারলাম না আপু, কেননা সায়েন্টিফিক ক্যালকুলেটারের কোনো ব্যবহার তো ছিল না আইসিএস 152 কোডে, যার কারণে এটা তো হ্যাঁ, আমি বলতে এবারও নাই। পারছি না। উনি মেবি স্কুলের জন্য হয়তো প্রশ্ন করছে। তো এবার তো অ্যাডমিটে লিখে দিছে যে ক্যালকুলেট নরমাল ক্যালকুলেটর নিতে পারবেন, মানে যেগুলো প্রোগ্রাম করা যায় না। তারপরে এটা আসলে এক্সাম সেন্টারের উপর নির্ভর করে, এটা অনেকবার বলছি বিভিন্ন ক্লাসে, আমিও হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, কারণ এটা এটা আসলে আসলে অনেক অনেক সেন্টার আছে যে ক্যালকুলেটর ঢুকতে দেয় না, কারণ কি ওই ইলেকট্রনিক্স ডিভাইস হিসাবে তারা ওই ক্যাটাগরিতে ফেলে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স হয়েছি ওই ব্যাংকের চাকরিগুলোর পরীক্ষাগুলোতে দেখতে গিয়ে, নিতে গিয়ে আর কি। আর আমাদের সময় আমাদের যে রুমে ব্যবহার করতে দেয় নাই, ঠিক আছে, অন্য ইয়াতে ব্যবহার করতে দিছিল। আচ্ছা, আচ্ছা, আ ৩ বা ৫ মার্কের জন্য কতটুকু আসলে লেখা উচিত? মানে একটা কত পেজ লেখা উচিত, বা আপনি কিভাবে লিখছেন? ধর ৫ মার্কের জন্য কতটুকু লিখছিলেন? আমি এইটা বারবার এনাদের বলতেছি, বারবার, যদি 10 মার্কের কোশ্চেনও আসে তাতেও সমস্যা নেই, হুম, টু দা পয়েন্ট অ্যান্সার করবেন। যদি 10 মার্কের কোশ্চেনে 3 লাইন অ্যান্সার হয়, তাহলে তাহলে একটা কথা এনাদের বলি, একটা প্রোগ্রাম কিন্তু 3-4 লাইনে শেষ হয়ে যায়, তার কিন্তু অ্যান্সার হুম। থাকে আপনার 4, তাহলে কি তাতে 4 দিবে না? অবশ্যই দিবে। মানে এইগুলোর ক্ষেত্রে তো আলাদাই। যেমন এসকিউএল, আপনাদের ১৭তম একটা এসকিউএল আসছিল। মাত্র হচ্ছে একটা টেবিল তৈরি করো এবং একটা ওই যে কোয়েরি যে সিজিপিএ 5 হ্যাঁ যারা পাচ্ছে, জিপিএ তে এটা হ্যাঁ বের করে। এটা মাত্র আনসার হয়ে যায়। ওই যে টেবিল ক্রিয়েট করার জন্য ধরেন ২-৩ লাইন, মানে ছোট একটু ছোট, মানে এটা ১ পেজের ৪ ভাগের ১ ভাগও ফুল হবে না। তো সেক্ষেত্রে ৫ মার্ক ছিল। ৫ মার্ক তো মানে অবশ্যই দিতে হবে যদি ইয়া করে আরকি। হ্যাঁ, আচ্ছা, এখানে বারবার মার্জিন নিয়ে এনাদের, কথা বলুন। আমি বারবার বলছি সামিরা, যে টু দা পয়েন্ট অ্যান্সার করবেন, তাই আপনার অ্যান্সার যদি 5 লাইন হয় তাহলে 5 লাইন টু দা পয়েন্ট আচ্ছা, অ্যান্সার করবেন, আমি এটা। এখন পর্যন্ত, আমি একটু এই কথাটা আপনাকে থামাই বলি, সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত যাদের ইন্টারভিউ করছি আমাদের বিগত কোর্সের, বিশেষ হুম। করে সেই সাদিয়া হুমায়রা আপু থেকে শুরু করে মেরিট এক প্রথম থেকে শুরু করে এ যাবত আমি যত মানুষের করছি, তারা একটা কথাই সবাই বলছে, টু দা পয়েন্ট। মানে আমাদের আইসিটিতে বানায় লেখার কোনো অপশনই নাই। টু দা, হ্যাঁ, আপনি কি বানাই লিখবেন? এটা তো হ্যাঁ, বাংলা আর সমাজ বিজ্ঞান না যে আমি বাংলায় লিখলাম, এটা আসলে হ্যাঁ, একদম পুরো টেকনিক্যাল টু দা সাবজেক্ট। পয়েন্টে লেখার জন্য সবাই বলছে। আচ্ছা, আরেকজন বলছিলেন সামির আপু মার্জিন করা নিয়ে বলেন। আচ্ছা, মার্জিন আপনি কি স্কেল দিয়ে করছেন নাকি খাতা ভাঁজ করছেন? না, আমি খাতা বাস এসব বাহ, আসলে দেখে না, তারপরে সৌন্দর্য জিনিসটা অন্যরকম করতে পারেন টাইম থাকলে।
আচ্ছা, আমরা খাতা এগুলো একটু বাস্তবে আপনারা করছি। নোট করে নিয়েন, এগুলো দেখা গেলো আবারও এই না না, জিনিসটা সরি নিয়ে সরি অনেকে সরি প্রশ্ন সরি সরি বলেন। সরি আমি মার্জিন কাটছিলাম, সরি সরি আমি মার্জিন মজিল কাটছিলাম। কাটছেন। মার্জিন কাটছিলাম কিন্তু লাস্টের ওই যে আপনার ওই যে ইয়ের ক্ষেত্রে এক্সট্রা যে পেপার নিতে হয়, ওই হ্যাঁ, লাস্ট পেপারে আর মার্জিন কাটি না, ওটা আমি এমনি ভাঁজ করে দিছিলাম, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেন্সিল দিয়ে আচ্ছা, মার্জিন কাটছিলাম। আচ্ছা, আরো, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কালার পেন, মানে ওই যে আপনি হেডিং বা এগুলো লেখার জন্য কি কালার পেন ব্যবহার করছেন? না না, কালার পেন ব্যবহার করি না। এটা আসলে কালার পেন যে সময় কিল করে, কারণ আমাদের সময় কিন্তু একটা সমস্যা, একটা বিষয় হয়েছে স্যার, আমাদের সময় কিন্তু কোশ্চেন কম দিছে তাই না, অন্য অন্যবার কিন্তু এক সেটে হ্যাঁ, 4টা করে কোশ্চেন থাকে। হ্যাঁ, আমাদের এইবার হয়তো 16তমতে বিশাল কোশ্চেন ছিল, 17তমতে কিন্তু হ্যাঁ, একটু কম ছোট ছিল 2টা করে তুলনামূলক। কোশ্চেন, এই কারণে কিন্তু আমরা টাইম আমার 25 মিনিট থেকে আমি গেছিল, কিন্তু 4টা করে কোন কোশ্চেন দিলে আমি টাইম ম্যানেজ করা খুবই টাফ হয়ে যাবে। খুব টাফ 16তমতে আমাদের যে কোশ্চেন হয়েছে, আমি তো মোটামুটি হচ্ছে হ্যাঁ অনেক মার্কের আনসার করতে পারিনি, মানে টাচই করতে অবশ্যই পারিনি, পারি অবশ্যই। বাট টাচ করতে পারিনি, কারণ আমার কারণ লেখা একটু স্লো প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে প্রশ্ন অনেক হয়েছিল, এই ক খ গ এরকম 3-4টা করে হয়েছে এক একটা ইউনিটে, হ্যাঁ, তার যার থেকে জন্য তার ইয়ে থেকে হয়েছে তার চেয়ে বড় কথা, আপনার সময় টেকনিক্যাল কোশ্চেন দিছিল বেশি, কিন্তু আমাদের সময় বেশি। দিচ্ছে হ্যাঁ, বেসিক কোশ্চেন বেশি। বেসিক কোশ্চেন দিছি বেশি আসলে 17তমতে, সত্যি। হ্যাঁ, এই জন্য আচ্ছা, আমাদের টাইম আর খেয়ে একটা, গেছিল। এই যদি আপনি পেন্সিল ইউজ করতে যাবেন টাইম কিন্তু পাবেন না, যদি ওই বেসিক টেকনিক্যাল কোশ্চেন দেই তখন হ্যাঁ টেকনিক্যাল হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। পেন্সিল ইয়ে করার সুযোগ নাই। আচ্ছা, আরেকজন বলছে এসকিউএল এর কোয়েরি লিখলে হবে নাকি আউটপুটও দেওয়া লাগবে? আপনারা কি আউটপুট দিছিলেন? এই মানে এসকিউএল এর কোয়ারি আউটপুট না দিলে কোনো ব্যাপার না, এসকিউএল এর কোয়ারি কখনো আউটপুট দেওয়া লাগে না, শুধুমাত্র ইনপুট এটা লিখতে দেওয়া হয় লাগে তাই। না, এটা আমি বইয়ে লিখেও দিছি। গতকালকের ক্লাস যেটা ছিল ডাটাবেজে, সেটা আমি বলছিলাম যে আউটপুট দেওয়ার দরকার নেই, ওটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা হয়তো স্যার বলছেন না জানি না, বা আমি বলি, সেটা হলো মূল বই স্যার, এইচএসসি যে মূল বই, তাদের কি আপনি এটা কথাটা বলছেন? হ্যাঁ, বলছি আমি যে এইচএসসির মূল বইয়ের প্রশ্নগুলো ইয়ে করার জন্য, এই যে দেখার আপনার জন্য যে ওখানে। মনে করেন যে টপিক গুলো আমি কিন্তু সব থেকে বড় ধরা খাইছি স্যার ওইটা, আমি কিন্তু বহুত পড়ছি, মানে আমি যে পরিমাণ পড়ছি আপনাদের আইডিয়া নেই, প্রচুর অনেক বেশি পড়ছি আমি, আসলে এত বেশি পড়ার দরকার হয় না, কেননা হুম আপনার যে টপিক গুলো মূল বইতে আছে, মানে সিলেবাসের সাথে মূল বই সামঞ্জস্য আছে, যেমন ডাটাবেজ ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, তারপরে সি হুম প্রোগ্রাম, এগুলো মূল বই হুম। পড়লে আমরা আর কিছুই করা লাগবে না। হ্যাঁ, ওইখানে যে প্রশ্নগুলো আসে, মানে এক্সাম্পলে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলাই বেশি সবচেয়ে বারবার আসে। ঠিক হ্যাঁ আছে, একদম বিশেষ করে এইগুলো সি আনা। প্রোগ্রামের এক্সাম্পল গুলা, এটা আমি বারবার বলি, তারপর ডাটাবেস এসকিউএল কোয়েরি গুলার এক্সাম্পল গুলা, এইগুলা খুব বেশি ওখান থেকেই আসে। ঠিক সব আছে, ওইখান বিশেষ থেকে করে আসে এই দুইটা এগুলো মনে দুইটা করেন। চ্যাপ্টারেই। হ্যাঁ, এই আপনার নেটওয়ার্কিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, এই দুইটা বই থেকে পড়তে হবে, আর যারা বই পড়বে না তারা কিন্তু আসলেই এটা ধরা খাবে, যেটা আমি আচ্ছা, খাইছি আর কি। একজন প্রশ্ন করছে, এখন তো ধরেন লাস্ট 10 দিন সময় আছে, আসলে এই 10 দিনে আপনি যে সময় নিছিলেন, 10 দিনে কি আপনি নতুন কোনো পড়া পড়ছেন নাকি রিভিউ মানে রিভাইজ দিছিলেন, কি করছেন লাস্ট 10 দিনে, আসলে কি করা উচিত? আসলে এইটা বলা স্যার একটু মানে কেমন হয়ে যায়, কারণ একজনের পড়ার সিস্টেম কিন্তু এক এক রকম। রাইট, আমার মানে পড়ার আপনি সিস্টেম কি যেমন ছিল, করছিলেন সেটা একটু বলেন। আমার পড়ার সিস্টেমটা মানে ছোটবেলা থেকে আমি মানে একটা অধ্যায় পড়লে সেই অধ্যায়টা আমি বারবার রিভাইজ করি, মানে রাতে একটা অধ্যায় পড়ে রাখলাম স্যার, ওই অধ্যায়টা আমি সকালে আবার রিভাইজ করি, তারপরে আমি নতুন নতুন অধ্যায় শুরু করি, তারপরে আমি তার পরের দিন আবার সেটা রিভাইজ করি, তারপর নতুন অধ্যায় শুরু করি। আর লাস্টে মনে করেন আমি এরকম করে রাখতে আমি একটা অধ্যায় রেখে দিই, মনে করেন সাপোজ লাস্টে একটা অধ্যায় আমি রেখে দিছি, এই অধ্যায়টা আমি লাস্ট লাস্টের দিকে পড়বো আর কি, কিন্তু রিভাইজ আমার চলতেই থাকে। আবার লাস্ট 5 দিনে শুধুমাত্র শুধু রিভাইসই চলতে থাকে, লাস্ট 5 দিন রিভাইস, কিন্তু আমি রিভাইস দিতেই থাকি। আচ্ছা, রুহুল এটা আমার আমিন ভাই অভ্যাস। প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে যে আহ, আমাদের এই যে প্রশ্নের যে উত্তর, এটা কি সিরিয়ালি দেওয়া উচিত, মানে সিরিয়ালি না দিলে কি মার্ক কমে যাবে? যেমন হচ্ছে আমি প্রথমে 5 নং প্রশ্ন দিয়ে শুরু করলাম, এটা কি আসলে করা যাবে কিনা বা করলে মার্ক কমে যাবে কিনা, আপনার কি এটা মনে হয়? এটা আসলে একটু আমি আসলে সিরিয়ালে লিখছিলাম স্যার, আমি টোটালি সব A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালে লিখছিলাম। আচ্ছা, আহ, আমি তবে সব সিরিয়ালে সিরিয়ালি না লিখছিলাম। লিখলে যে মার্ক কমে যাবে এরকম আসলে এটা মনে হয় সঠিক না। এরকম না, কারণ থাকলে অবশ্যই বলে দিত, যেমন ব্যাংকের পরীক্ষাগুলোতে আপনার ওখানে স্পষ্ট লেখাই থাকে যে সিরিয়ালে সিরিয়ালে লিখতে হবে, হ্যাঁ এখানে বলে হ্যাঁ দিত। হ্যাঁ। তারপর আমি সিরিয়ালে লিখছিলাম, এটা একজনের কিন্তু মার্ক কাটবে না, এটা শিওর মার্ক কাটবে না। আচ্ছা, এই আপনি যে লাস্ট 10 দিন নিয়ে আরো প্রশ্ন আছে তো এখন, আসলে যেটা আপনি বলছেন যে এক একজনের পড়ার স্টাইল এক এক রকম থাকবে, এখন আসলে আপনি জাস্ট কি মনে করেন লাস্ট 10 দিনে আসলে কিভাবে পড়া উচিত, মানে কি করা কোন স্ট্র্যাটেজি ফলো করলে ভালো করতে পারবে, এটা এই আমি বিষয়ে একটু। আমি যদি স্ট্র্যাটেজি আমার কাছে ওনারা চাই, সেক্ষেত্রে আমি বলবো আগে যেগুলো পড়ছে হুম সেগুলো তো রিভাইজে থাকবে, সেগুলো রিভাইজে থাকতে মানে ওইগুলো ছেড়ে আমি নতুন করে পড়লাম সেটা হবে না।
ওগুলো রিভাইজে রাখতে হবে। আর ওইগুলো রিভাইজ দিয়ে আমার যদি সময় থাকে দেন আমি নতুনটাই পড়বো। সেক্ষেত্রে আমাকে একটু বেশি পড়তে হবে, আমি একটু বেশি পড়লাম, আগে আমি 4-5 ঘন্টা পড়লে এখন 6 ঘন্টা পড়লাম, কিন্তু ওগুলো আমার রিভাইজে থাকতেই হবে। আমি আগে যেগুলো পড়ছি সেগুলো রিভাইজ দিব। ওকে, রিভাইজ দেওয়ার পরে আমি আমার এক্সট্রা টাইমটা বা আমার পরে যে টাইমটুকু থাকবে আমি নতুনটাই পড়বো। এটাই আমার আমার কাছে পারফেক্ট মনে হয়। এখন এক একজনের তো এক এক রকম স্টাইল, কিন্তু রিভাইজে আচ্ছা, রাখতে হবে। একজন একটা প্রশ্ন করছে যে আমি পড়তেছি কিন্তু পড়া মনে থাকে না, আসলে এটা সবারই কম বেশি হয়। তো সেটার জন্য উনি যে কথাগুলো বলছে আমি যেন ওটার সাথে রিলেট করে বলি যে বারবার আসলে রিভাইজ দেওয়া এবং লেখা, এইটা হ্যাঁ, আসলে মনে হয় বেশি ইফেক্টিভ হতে পারে। ও আপনার কি মনে আরেকটা হয়? আরেকটা কথা, হ্যাঁ লেখা, আর একটা কথা, এক্সাম এক্সাম আপনি তো এক্সাম নিছেন না? হুম। এক্সাম দিতে হবে নিয়মিত। যদি সারে এক্সাম নেই, এক্সাম গুলো দিলে তো খুবই ভালো, কারণ এক্সাম দিলে নিজেকে ইভ্যালুয়েশন করা যায়। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা আগে প্রশ্ন ইয়াগুলো শেষ করি, তারপরে আর একজন প্রশ্ন করছে যে ফিগার বা চিত্র উত্তরের মাঝামাঝি দেওয়া উচিত। ধরেন একটা প্রশ্নে ফিগার আছে, ফিগারটা কি মাঝখানে দিবে না শেষে দিবে না আগে, কোনটা দিলে আসলে ভালো হয়? এটা আপনার এগুলো আসলে মেন ফ্যাক্টর না, এগুলো শেষে কখনো দেওয়া উচিত না। দিলে প্রথমে দেওয়া উচিত, নাহলে মাঝখানে দেওয়া উচিত। আচ্ছা, আহ, একজন কি ডিফারেন্স গুলো আমরা যদি লিখি এরকম, আচ্ছা ওটা বুঝি নাই। এটা আছে, আর যে মডেল বললেন না সফটওয়্যার, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে মডেল গুলো, জি ওই থেকে একটা সেট আছে। কিন্তু এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মডেল গুলো না, এ থেকে একটা আপনার কমান দেয় কিন্তু একটা আনকমন দিয়ে ফেলে, হ্যাঁ। জি কিন্তু আপনি সফটওয়্যার টেস্টিং আর সফটওয়্যার মেইনটেইন করলে আপনি কমান পেয়ে যাবেন, বুঝছেন? এই যে জি ভাইয়া, আপনার এইভাবে করে চ্যাপ্টার ওয়াইজ বলা যায় স্যার তাহলে? আচ্ছা, যে ভাই আপনি এইভাবে যদি একটু অপারেটিং সিস্টেমটা যদি একটু কাইন্ডলি বলতেন, অপারেটিং এই যে সিস্টেমটা। অপারেটিং সিস্টেমটা আসলে আপু আমারে বলেন না, ঠিক আছে? অপারেটিং সিস্টেমটা আমি আসলে এক্ষেত্রে সরি, অপারেটিং সিস্টেম আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এই অধ্যায়টা খুবই খুবই ধরা খেয়েছি আর কি। মানে খুবই, আমি 4 মার্ক অ্যান্সার করতে পারছিলাম মাত্র। আমি সবই পড়ছি, অপারেটিং সিস্টেম প্রায় সবই পড়ছিলাম, কিন্তু আসলে পারি না, আসলে আমাদের কমান পড়ি নাই, আনকমন কোশ্চেন দিছিল। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা ও হচ্ছে না 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 আমরা না, সরি সরি, অপারেটিং সিস্টেম না, না অপারেটিং সিস্টেম আপনারা করতে পারেন। ওই যে মেমোরি পার্টটা আছে না, অপারেটিং সিস্টেমে যে মেমোরি পার্ট আছে, সরি আমি তো ভুল বলে শুনেন, ফেলছি। আমি আমি একটু এখানে বিষয়টা অ্যাড করি। ওনাকে যদি এখন ধরেন উনি 1 বছর আগে পড়াশোনা করছে, এখন যদি এরকম ভাবে প্রশ্ন করেন টপিকস অনুযায়ী, সেটা আসলে বলাটা মুশকিল যে কোনো মানুষের জন্যই আর কি। ঠিক আছে, কারণ ওনার সিলেবাস তো ওনার চোখের সামনে নাই। ঠিক আছে, সিলেবাস না থাকলে তো আর মানুষ এরকম ভাবে বলতে পারে জি না। ভাইয়া, রাইট তবে আপনাদেরকে রাইট। স্যার আমরা অ্যাকচুয়ালি আসলে আমাদের এইভাবে লাস্ট শুনেন, টাইমে এইটা 2-3টা আসলে চ্যাপ্টারে একটু এইটা প্রবলেম আসলে হচ্ছে তো। এইটা আসলে গাইডেড ক্লাস বলে না, এটা আসলে আমরা তো টপিক ভিত্তিক ছিল। একজন সিটের বিপরীতে টিকাবে নাকি কম টিকাবে, আবার একজন বলছে সিটের বিপরীতে আসলে কোনোভাবেই টিকানো সম্ভব না। কারণ এইবার দেখেন এত নিবন্ধনধারী, তাও কয়জন আবেদন করছে, মানে 2000 কোটা তো ফিল আপ হইলো না। আর ওদিকে 6500 স্কুলের কোঠা, তা মাত্র 400 কজন। তা যদি এখন যে কয়টা সিট সে কয়টাই টিকায়, তাও তো মানুষ তাহলে আবেদন করবে কেমনে? বেশি সিট টিকায় তো লোক পাচ্ছে না আইসিটি তে, বুঝছেন? হ্যাঁ এসএসসি লোক আসল পাওয়া কথা। যায় না, কিন্তু সমস্যা এরকম হলো এইটা। ফাঁকা আছে বেশি, হলেও তো আপনার আচ্ছা, একজন জেনারেল বলছে আমরা যে পাওয়া যেতাম। রিটেনে রিটেনে কত মার্ক পেলে ভাইবার জন্য ডাকা হয়? ঠিক আছে, এটা আপনার কথা কি, আমি আমারটা বলবো নি, এটা এটা আপনি আজকে এটা তো গেছেন। এইবার, এইবার তো আপনার মনে করেন যে সত্যি কথা বলতে 452 কোড বলেন 431 বলেন, দুইটাই আপনার 40-এ রাখছে, হ্যাঁ, 40-41 40-এ রাখছে। কাট মার্ক ছিল। এটা আসলে কাট মার্ক কত হবে সেটার উপর নির্ভর করবে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এটা বিষয়। আসলে যদি কাটমার্ক কাট কত হবে। মার্ক তারা বাড়ায় তাহলে সে অনুযায়ী আসবে আর কি। হ্যাঁ, কোনবার যে কত হবে এটা তোকে বলতে পারবে না। রাইট, এটাই আজকে বিষয়। যাই হোক আর কি, এই বিষয়গুলাই সবাই জানতে চায়, কিন্তু মেইন যে কি বিষয় সেটা হচ্ছে, যেমন একবার শারমিন ইয়াসমিন আপু, উনি একটু অধৈর্য হয়ে যাচ্ছে। উনি এত চিন্তা না করে, হ্যাঁ ভালো করা যায় সেটার জন্য উনি অনেকবার বলছে, আপনি হয়তো সেই কথাগুলো মিস করছেন। কিন্তু এখানে প্রশ্ন দেখলে দেখা যায় যে এই ধরনের প্রশ্নগুলাই বেশি করে। ঠিক আছে, বেশি বেশি ভালো করা যায় কিভাবে সেটার কথা প্রথম থেকেই আমরা শুরু করছি, যে ভালো কিভাবে করা, উনি কিভাবে ভালো করছে এবং এখন এই লাস্ট সময় কিভাবে পড়া উচিত। হ্যাঁ, এইগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছি অলরেডি। এখন হ্যাঁ আপনাদের যদি আচ্ছা, রিপিট প্রশ্ন কিরকম হয়? রিপিট প্রশ্ন হয় খারাপ, রিপিট প্রশ্ন মোটামুটি হয়, রিপিট প্রশ্ন ভালোই হয়। আর সবচেয়ে বড় কথা পার্থক্য টাইপ যে কোশ্চেন গুলো আছে ওগুলো পড়তেই হবে, মাস্ট। উম, পার্থক্য টাইপ কোশ্চেনে বেশি ফলো করতে হবে, আর রিপিট কোশ্চেন মোটামুটি হয়, খুব বেশি হয় তা না। পার্থক্য টাইপ কোশ্চেন 100% পড়তে হবে, আর ভালো করার জন্য টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, কোনো
আজে বাজে জিনিস লেখা যাবে না। তাই যদি 5 লাইন অ্যান্সার হয় 5 লাইন অ্যান্সার, ওকে ডান, কিন্তু টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। আচ্ছা, চয়ন দেবনাথ ভাই বলছে যে বাংলায় কোন বুক সাজেস্ট করবেন। উনি তো বলছে যে উনি হচ্ছে বিগ বস। বাংলা আসলে দুইটা বই পাওয়া যায় নর্মালি, একটা হচ্ছে যে আমাদের দিগদর্শন, আর একটা হচ্ছে আপনি পড়ছেন হচ্ছে বিট বক্স। এই দুইটা বাংলায় পাওয়া যায়, তবে বিট বক্স হচ্ছে নিবন্ধনের জন্য তৈরি করা না, সেটা অন্য আইটি চাকরি পরীক্ষার জন্য তৈরি করা। আর দিগদর্শনটা নিবন্ধনের জন্য, তবে শুধুমাত্র সেই যে কোনো একটা ফলো করা উচিত না। উনি নিজেও বলছে যে উনি একটা ফলো করে নাই। একটা ফলো করলে আপনি মাস্ট বি আপনার প্রিপারেশন 100% হবে না। আপনি ইউটিউব বলেন বা অন্য সাইট বলেন, যেমন আমাদের যে হচ্ছে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা যে বাংলা যারা আনসার করতেছে, ঠিক আছে, হয়তো অনেকে জানেন না, যে প্রশ্নটা করছে জানেন, বাংলা যারা আনসার করছে তারা কি করছে, আমাদের তো নোটে প্রশ্নগুলো বাংলাই দেওয়া আছে, তারা ওইগুলা দেখে দেখে বিট বক্স বলেন, দিগদর্শন বলেন, ইন্টারনেট থেকে বলে নিজেরা হচ্ছে যেটুকু নাই, মানে যে আনসার গুলা হচ্ছে আপনার বাংলায় করতে হবে, যেমন ধরেন হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা বাংলা আনসার, মানে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি, সেগুলো বাংলায় তারা নোট করে নিছে এবং এটা নিজেদের মধ্যে আবার শেয়ার করছে অনেকে, আমাদের এই ব্যাচেই আছে। আর যেগুলো আছে সি অথবা হচ্ছে ডাটাবেজ এসকিউএল বা ওয়েব টেকনোলজি, এগুলো তো আমাদের ইংলিশে লিখতে হবে, এগুলো তো হ্যাঁ, আমাদের এগুলো নোটের ইংলিশ। হুবহু প্রশ্নগুলোই আনসার আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। আর প্রশ্ন তো সব আমাদের নোটে দেওয়া আছে, বাংলায় আছে, আপনি এইগুলা দিয়ে 2-3টা বই মিলাই পড়তে পারেন, তবে একটা বই ফলো করলে কিন্তু মাস্ট বি আপনি ইয়া হবেন, ঠিক আছে, আপনার 100% ইয়া হবে না। আচ্ছা, এই আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যেমন ধরেন উনি ওনার পরামর্শগুলো দিচ্ছে ওনার মতো করে, আপনি আরো হ্যাঁ, হ্যাঁ। 10 জনের কাছে শুনলে তাদের থেকে কিন্তু কিছুটা পার্থক্য হতে পারে, এটা আসলে যার যার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। হ্যাঁ, যেমন কেউ বলতে পারে যে আপনি এইটা আমি এইভাবে বলে পাচ্ছেন, কারণ সে সেইভাবে ফলো করছে। এক একজনের পড়ার স্ট্র্যাটেজি বলেন এক এক রকম, এটা হচ্ছে মেইন বিষয়, বুঝতে পারছেন, এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য শুধুমাত্র ধরেন ওনারটাই না, শুধুমাত্র আমার পরামর্শই না, আপনি আমাদের ইউটিউবে আরো অনেকের পরামর্শ দেওয়া আছে, 3-4টা শুনেন, শুনে যেটা আপনার কাছে বেশি সুইটেবল মনে হয় সেটাই ফলো করবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই ফলো আমাদের করতে হবে। এই ধরনের লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যাতে একটা, মানে এই যে অভিজ্ঞতাগুলা যেগুলো ওনারা ভুল করছে বা যে জিনিসগুলা হচ্ছে ইয়া করলে ভালো হয়, এই 4-5 জনের অভিজ্ঞতাটা নিয়ে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে বড় বিষয়, ঠিক আছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় বিষয়। আমি লাস্টে আর কি বেশিক্ষণ থাকবো না, এটা সার মর্ম বলে দিই। সেটা হলো, আপনারা আসলে টেনশন করেন না, আশা করা যায় ঈশ্বর সবার জন্য ভালো কিছু লিখে রাখছেন। আর প্রত্যেকটা কোশ্চেনই টু দা পয়েন্ট অ্যান্সার করেন। আর যখন আপনারা কোশ্চেন হাতে পাবেন, বেশি এক্সাইটেড হওয়ার প্রয়োজন নাই, কোশ্চেনগুলো সুন্দর করে দেখবেন এবং আপনার যে সেটটা আপনার মনে হবে হ্যাঁ আমার জন্য সুইটেবল, আপনি সেই সেটগুলো প্রথমে সিলেক্ট করে নেবেন এবং কোশ্চেনটা খুব ভালো করে পড়বেন। তাড়াহুড়ো করে কোশ্চেন ভুল লিখবেন না, দরকার হলে একটা কোশ্চেন দুবার পড়বেন, তারপরে লিখবেন, তাও ভুল লিখবেন না। আর টু দা পয়েন্ট অ্যান্সার করবেন। ওই যে একজন বলছে ভূমিকা উপসংহার, এগুলো তো দেওয়ার দরকারই নাই। 5 মার্কের কোশ্চেন 5 পৃষ্ঠা লেখার দরকার নেই, 5 মার্কের কোশ্চেন হাফ পৃষ্ঠা লেখেন, কিন্তু টু দা পয়েন্ট লেখেন, নাম্বার 100% পাবেন। আর একটা কোশ্চেন অ্যান্সার আপনি জানেন না, আপনার অর্ধেক মনে পড়ছে, সেই অর্ধেকই লিখবেন। লিখার পরে বাকি অর্ধেক অত কত লেখার প্রয়োজন নেই, অর্ধেকই থাক, আপনার অর্ধেকই দেখবেন 5-এর মধ্যে আপনার 4 দিবে, কিন্তু ওইগুলো আপনার আজে বাজে জিনিস লেখার কোনো প্রয়োজন নাই। এই কিছু কিছু কথা, আর সেটা সত্যি কথা, সেটা হলো মূল বইটা পড়েন। যেটা আমি 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 যেটা আসলে সব থেকে বড় যেখানে আমি লস করছি, সেটা হলো মূল বইটা আমি আসলে ওইভাবে ফলো করি নাই। মূল বই কিছু কিছু কোশ্চেন ফলো করছি, কিন্তু আসলে মূল বইটা পড়া উচিত, একবার রিডিং পড়লেও পড়া উচিত। মূল বই কোন কোন রাইট। অধ্যায় পড়ছেন আপনি? মূল বই আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, তারপরে সি প্রোগ্রাম, এই কয়টাই। আর কি আর একটা আছে মেবি, আমার খেয়াল আসতেছে না। ওয়েব ওয়েব প্রোগ্রামিংটা আছে। ওয়েব ডিজাইন, ওই যে যেটা HTML CSS এর, হ্যাঁ, এইচটিএমএল আছে, এইচটিএমএল আছে না, HTML এইচটিএমএল। CSS আপনার হচ্ছে ডাটাবেস এবং হচ্ছে সি প্রোগ্রাম, এই তিনটাই ফলো করেন। আর হ্যাঁ, নেটওয়ার্কিং এর খুব কম পার্ট মিলে, ওইটা আসলে ফলো না করলেও চলবে, ওটা হ্যাঁ, জাস্ট ফলো যে না ল্যান করো, ট্যানের ওইগুলা কিছু প্রশ্ন আছে, এগুলো পারবে, এগুলো ওইটা। নেটওয়ার্কিং তো সবাই মোটামুটি পারবেই, কারণ যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে নেটওয়ার্কিং আশা করা যায় পারবে। ওইটাই হচ্ছে তো বিষয়। এইগুলো কথা। আর আপনার যাই যদি হোক, ব্যক্তিগত কোনো এখন কোশ্চেন এখন থাকে অবশ্যই করতে পারেন। লাস্ট অফ অল আপনাকে সরাসরি একটু রিলেভেন্ট যদি কারো দুই একটা প্রশ্ন থাকে একটু করেন, ওনারা সরাসরি করেন, কারণ আমি সবার প্রশ্ন করে দিছিলাম। হ্যাঁ, ছিলাম হ্যাঁ, স্যার, বলেন যে যে কোনো একজন। না আমার স্যার একটা 10 মার্কের একটা ইউনিট, যেমন ধরুন স্যার সফটওয়্যারের এই ওই ইউনিটটা আমি যদি কমপ্লিট না করি, যেটা ধরতে গেলে একটু সময় লাগতেছে, যে 5টা 6টা পড়া হয়েছে 6টাই আমি রিভিশন দিই, তাহলে কি আসলে পাস করতে পারবো কিনা, বা এটাতে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে?
আমি আপনাকে এটা বলতেছি, যেটা আপনার ভালো পড়া হয়েছে ওটা রিভিশন অবশ্যই দিবেন, কিন্তু যেটা আপনি পড়েন নাই সেটা হালকা হলেও আপনি একটু পড়ে যাবেন। কারণ আমি আপনাকে বারবার বলছি যে যদি একটা কোশ্চেনে আপনি অন্তত 40% বা 30% আপনি লিখতে পারেন, তাই না, তাহলে আপনার মনে করেন পাসের ভিতরে আপনার 3 মার্ক দিবে। কারণ এটা আমি রিয়েলাইজ করছি এবার, মানে পাসের জি ভিতরে স্যার। আপনার 3 দিবে। আর সপ্তাহ ইঞ্জিনিয়ারিং যদি আপনার সমস্যা হয়, তাহলে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, স্যার কি বলবো জানি না। আপনি সফটওয়্যার টেস্টিং এন্ড সফটওয়্যার মেইনটেইন, এই দুইটা জিনিস একটু ভালো করে পড়ে যান, আশা করা যায় এর থেকে আসবে। আর ওয়াটারফল মডেলটা অবশ্যই পড়বেন, ওয়াটারফল মডেল আর সফটওয়্যার টেস্টিং আর সফটওয়্যার মেইনটেইন, এই দুইটা পড়লেই হচ্ছে, এই দুইটা টপিক। স্যার বিটবক্স কততম এডিশন ছিল যেটা আপনি পড়ছিলেন স্যার? আমার সেকেন্ড এডিশন ছিল, সেকেন্ড। স্যার ওয়াটারফল মডেলটা তো মনে হয় 17তমতে হয়তো 17তে আসছে। এটা 16তে আসছিল, 17তে আসছে, 18তে আসতে পারে। ওই মডেল ছাড়া একটা মডেলই নাই ভালো। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমি 3 নং প্রশ্নের উত্তর অথবা লিখবো, তো ওইটা হেডিংটা কিভাবে দিব? 3 নং প্রশ্নের উত্তর দিব শুধু, নাকি সাথে কমা দিয়ে অথবা লিখে দিব? কাইন্ডলি একটু বলবেন। 3 নং কোশ্চেনের উত্তর বিরাটের দিয়ে অথবা। স্যার আমাদের এই এখন তো মানে কিভাবে আমরা রিভাইজ দিলে ভালো হবে, মানে কোন টপিকটা আগে রিভাইজ দিব, কোন টপিকটা পরে রিভাইজ দিব, মানে টোটাল তো আমাদের 7টা সাবজেক্ট, তো কোনটা আগে রিভাইজ দিলে ভালো হবে, কোনটা পরে রিভাইজ দিলে ভালো হবে? এটা আসলে আপনার উপরে নির্ভর করছে, কারণ আপনি আসলে কোন টপিকটা ভালো পারেন। যেটা আপনি ভালো পারেন সেটা আগে রিভাইজ দিয়ে খুব সুন্দর করে ভালো করে রিভাইজ দিয়ে রাখলেন, দেন আপনি মনে করেন যেগুলো একটু কম পারেন সেগুলো পরে রিভাইজ দিলেন। তারপরে আপনার লাস্টে যে সময়টা থাকলো, লাস্টে যে 2 দিন রাখবেন আপনি, সেই 2 দিন টোটালি রিভাইজ দেওয়ার জন্য। এখন যেগুলো আপনি ভালো পারেন ওগুলো তো সুন্দর করে রিভাইজ দেওয়াই আছে, একবার দেখলে হয়ে যাবে। আর যেগুলো আপনি একটু কম পারেন ওইগুলো একটু বেশি বেশি রিভাইজ দিলেন। এখন আপনার ক্ষেত্রে আপনি কোনটা ভালো পারেন এটা তো আমি বুঝতে পারতেছি না আগে থেকে। আমি দুই স্যারকে উদ্দেশ্য করে বলতেছি, সেটা হচ্ছে আপনি বললেন পয়েন্ট টু পয়েন্টে লিখতে, আবার এটাও বললেন কিছু লিখলেও নাম্বার দেবে। তাহলে আমরা কোনটা মানবো? মানে যে প্রশ্ন একটু কমন আর সাব মনে আছে সেটাও কি টাচ করে আসবো, নাকি একবারে পয়েন্ট টু পয়েন্ট মনে না কাজ কাজ করে করবো না? একদম মনে করেন যেটা আপনি জানেন, হ্যাঁ, যেটা আপনি জানেন সেটা পয়েন্ট টু পয়েন্ট লিখতেন, একদম টু দা পয়েন্ট জানেন, এটা ভালো করছেন, খুবই ভালো করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট করছেন এই সবগুলো টপিক থেকে। তো সেটা আপনি যেটা জানেন আপনি, হ্যাঁ, সেটা আপনি টু দা পয়েন্ট অ্যান্সার করবেন, সেখানে আপনার কোনো আজেবাজে জিনিস লেখার দরকার নেই। কিন্তু আপনি একটা জিনিস মনে করেন আস্তে আস্তে মনে আসছে, 30% মনে আসছে বা 20% মনে আসছে, সে কোশ্চেনটা ফেলে আসার দরকার নেই, সে কোশ্চেনটা আপনি যেটুকু জানেন লিখে আসবেন। কিন্তু একটা কোশ্চেন আপনি টোটালি জানেন না, একদম আজেবাজে লিখছেন, এতে আসলে লাভ হবে না, আলটিমেটলি কোনো লাভ হবে না। কিন্তু যেটা জানেন সেটা টু দা পয়েন্ট অ্যান্সার করবেন, কোনো রকম মানে বেশি অ্যান্সার করার দরকার নেই। যে আমি জানি একটা কোন সে অ্যান্সার মনে করেন 5টা মার্ক, সেখানে আপনার অ্যান্সার 4 লাইন, ঠিক আছে, আমার কথাটা বুঝছেন, একটা কোশ্চেনের অ্যান্সার 5 মার্ক, কিন্তু তার অ্যান্সার 4 লাইন। এবার আপনি ভাবলেন 4 লাইন লিখলে কি আমার 5 মার্ক দিবে, আমি একটু অন্য কিছু একটু বাড়াই লিখি, কিন্তু এটা দরকার নাই। যেটা টু দা পয়েন্ট জানেন টু দা পয়েন্ট লিখবেন, আর যেগুলো মনে করেন আপনি আস্তে জানেন সেগুলো আস্তে লিখতে আসলে আপনি কিছু মার্ক পাবেন, এটা 100% শিওর। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমরা কিছু পার্থক্য লেখার সময় কিছু কমন পার্থক্য আমরা দেখি, যেমন লিখতে পারি যে ইটস কস্টলি, এটা কস্টলেস, ইজি টু কনফিগার, ইটস কমপ্লেক্স কনফিগার, মানে এরকম কয়েকটা জিনিসের জন্য সেম এই ডিফারেন্স গুলো আসলে লেখা যায়। তো আমরা যদি এরকম কয়েকটা পার্থক্যই লিখি তাহলে কি মার্ক কমবে, বা স্যাররা কি মনে করবে জাস্ট হচ্ছে জাস্ট ইজি করে লেখার জন্য এরকম করে লিখতেছে? আমি আসলে মানে বুঝতে পারি না স্যার আমরা যেমন সুইচ আবার রাউটারের মধ্যে পার্থক্য লিখি, একটা ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স টু কনফিগার, ইজি টু কনফিগার, আবার একটা আবার দেখা যাচ্ছে যে আমি যদি লিনিয়ার ডাটা স্ট্রাকচার চিন্তা করি, তো দেখা যাচ্ছে লিনিয়ারটা হচ্ছে ইজি টু ইমপ্লিমেন্ট আর একটা হচ্ছে যে কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট। তো সিমিলার টাইপের অনেকগুলো এই যে ইয়াগুলা, তো সেগুলো অনেকগুলো পার্থক্য কমন থাকে। তো এইরকম লেখা যদি হয় তাহলে সেটা কি আসলে মার্কের ক্ষেত্রে স্যার ভাববে কি যে আসলে আমি কম জানি বা আমি ইজি করে লিখছি বা ফাঁকি দিয়ে যাচ্ছি এরকম? এটা আপনাকে বলি, কারণ যদি আপনার 3টা থাকে, যেমন রাউটার, তারপরে ব্রিজ, সুইচ, যদি এই 3টা থাকে, তাই না, সেক্ষেত্রে আপনার দুইটা মিল থাকতে পারে, কিন্তু একটা অভিন্ন থাকতেই হবে। কিন্তু এটা বেশি করা যাবে না, ঠিক আছে, কারণ যেহেতু পার্থক্য লিখতে বলতে, সেহেতু আপনি মনে করেন
যে অনেক জায়গায় 10টা পার্থক্য থাকে, আপনি সেখান থেকে 5টা বেছে বেছে করলেন, যে ইজি ইজি গুলো লিখতে হয় না, যে এই সব মিলাতে মিলগুলো লিখে দিলাম, সেক্ষেত্রে ইমপ্রেশনটা ব্যাড ইমপ্রেশন হয়ে যায়। হ্যালো, না স্যার এটা আমি এটা বলতে চাচ্ছি না। ভাইয়া প্লিজ কি বলছেন? ভাইয়া পার্থক্যগুলো কি ছক আকারে লিখবো না একটা পার্থক্য লেখার পর আরেকটা লিখবো স্যার? না, সহকারে পার্থক্য সবটা সহকারে লিখবেন, ও আচ্ছা আচ্ছা। পার্থক্য সহকারে লিখবেন। আর উনি যেটা বলছেন আসলে সিমিলার, যদি 2টা পার্থক্য থাকে তাহলে একটাও সিমিলার লেখা যাবে না, তাহলে অলওয়েজ পার্থক্য লিখতে হবে। এরকম স্যার, মানে দেখা যাচ্ছে একবার একটা প্রশ্নে আসছে সুইচ আর রাউটারের মধ্যে পার্থক্য, আর একটা প্রশ্ন আসছে দেখা যাচ্ছে যে ব্ল্যাক বক্স টেক্সটিং আর হচ্ছে হোয়াইট বক্স টেক্সটিং। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাউটারের ক্ষেত্রে আমাদের স্কিলড ওয়ার্কার দরকার, বা আর ইয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম স্কিলড ওয়ার্কার দরকার। তো এই দুইটা পার্থক্য কিন্তু দুজনের জন্যই কমন। মানে আমি বলছি প্রশ্ন কিন্তু দুইটা আলাদা আলাদা। আমি বলছি ওই প্রশ্ন আমি লিখে আসছি যে আসলে আমাদের স্কিলড ওয়ার্কার দরকার, আবার এটা আসলে লিখলাম যে স্কিলড ওয়ার্কার দরকার। অবশ্যই হবে, এটা আমি লিখতে পারেন, কারণ এটা তো আপনার কোনো কিছু করার নেই, এটা ওনারাই দিচ্ছেন, ওনারাই বুঝবেন, এটা আপনি অবশ্যই। আবার দেখা যাচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আবার দেখা যাচ্ছে নন লিনিয়ার, ওইখানেও কিন্তু দেখা যাচ্ছে এই যে ইজি টু ইমপ্লিমেন্ট বা ইজি টু কনফিগার বা সামহাও, মানে এই যে টাইপের যে কমন কথাগুলো আর কি, এগুলো তো সবার জন্যই সেম, সেটা বলতে চাচ্ছি। এগুলো লিখতে হবে না, আপনারা যদি মনে করেন আলাদা আলাদা কোশ্চেন আছে আপনি অবশ্যই লিখতে পারবেন, এটা কোনো সমস্যা। মার্ক তো কমার কোনো প্রশ্ন নাই। না, মার্ক কম আপনার হলে মার্ক কমবে না, আপনার যদি সঠিক থাকে তাহলে কারোর সমাধানে যে আপনার মার্ক কমাবে। হ্যালো স্যার, আপনি কি আমাদের ভাইয়ার কোর্সে ছিলেন? হ্যাঁ, আমি ভাইয়ার করতেছিলাম। জি ভাই, আপনি কি তাহলে আমাদের যে কোর্সের যে কোশ্চেন গুলো আছে, স্যার যে সুন্দর করে করছে 3 স্টার 2 স্টার 1 স্টার করে কোশ্চেন গুলো সাজাইছে, সো ওইগুলা কি পুরোটা পড়ছেন? তার সাথেও বইগুলো পড়ছেন? বইয়ের কোশ্চেন গুলো করছেন? এটা আমি আপনাকে বলি, আমি আসলে প্রথমে বলছি যে আমি একটু বেশি পড়ে ফেলছিলাম, স্যারের যে কোশ্চেন গুলো দিছে 1 স্টার 2 স্টার, আমি তো ওইগুলো পড়ছিলাম। পরে বিটবক্স থেকে আপনার যেগুলো বিসিএস কিংবা ব্যাংকে যে কোশ্চেন গুলো অনেকবার করে আসছে, আমি এইগুলো পড়ে ফেলছিলাম। হ্যাঁ, আমার একটু বেশি পড়া হয়ে গেছিল, এত লাগে না, সত্যি কথা বলতে এত লাগে না। জি ভাইয়া, তাহলে আমাদের একটু যেহেতু আপনার এই কথাটা অনেক আগে বলছিলেন যে আপনার এত পড়া লাগে না 22-এর ক্ষেত্রে, ওইটার ইসেই আমি কোশ্চেনটা করছি যে এখন তাহলে আমাদের খালি এইটুকু বলেন, যেহেতু স্যারের কোর্সে আপনি ছিলেন আর বইয়ের কথা বললেন, তাহলে যতটুকু না পড়ে আর যতটুকু পড়া লাগবে ততটুকুর মধ্যে মানে কিভাবে আমরা রিভিশন দিয়ে শেষ করতে পারি, এটুকু মনে হয় মূল কথা হতে পারে। দেখেন, আমি হলো যে আপনাকে ভাইয়া এই বিষয়টা একটু বলেন যে আমরা এখন হাতে 10-12 দিন, এর মধ্যে আমরা হয়তো কোন মানে পয়েন্ট গুলো বেশি আমরা দেখবো এবং কিভাবে আমরা এটা একটু টাইমটা ইউটিলাইজ করবো, কোন বিষয়গুলোর উপর বেশি এখন আমরা দেখবো, এই জিনিসটা একটু সঙ্গে অ্যাড করে বলেন। এই বইয়ের বাইরে কি আর কিছু পড়া লাগবে? জি ভাই, যেগুলো দিতে আপনি ওই একই প্রশ্ন আপনারা কাইন্ডলি রিপিট করেন না, একজন তো অলরেডি বলছে যে 3 স্টার 2 স্টারের কথা, আবার যদি এখন বলেন এর বাইরে পড়া লাগবে না, উনি তো বারবার বলতেছে যে আমি অনেক পড়ছি, এত পড়া লাগবে না। মানে স্যার আমাদের আইসিটি উইজার্ডের বইটা ফলো করলেই হচ্ছে। সাইডে কোশ্চেনগুলো দিতে, এই কোশ্চেনগুলো করেন যে 1 স্টার 2 স্টার 3 স্টার দিছে, এগুলো করলে এনাফ। আর আপনাকে আমি কিছু জিনিস আমি বলি, এইগুলো করলে এনাফ। হ্যাঁ, যে ভাইটা কোশ্চেন করলেন যে বেশি পড়া লাগবে কিনা, কারণ সাইডে কোশ্চেনগুলো দিতে, ওই কোশ্চেনগুলো খুবই মানে আমি তো দেখছি ওই সময় অনেক রিসার্চ করছি, সাইডের কোশ্চেনগুলো 1 স্টার 2 স্টার 3 স্টার অনেক রিসার্চ করে দিচ্ছেন, সুতরাং ওই কোশ্চেনগুলো পড়লেই হবে, ওটা হবেই 100%। আর একটা জিনিস বলি, আপনারা যারা মনে করেন যে একবার বলছেন না, ধন্যবাদ যে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার জন্য শুভকামনা রইলো। আর হচ্ছে ভবিষ্যতে যদি কোনো দরকার হয় অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে নক করবো, ঠিক আছে। হ্যাঁ, তা আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করেন, আর আপনাদের জন্য মন ভরে আশীর্বাদ দোয়া থাকলো, ভালো করবেন। আমি চলে যাচ্ছি, আর অবশ্যই শরীয়তপুরে জেলার যে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করেন।